তো প্রথমে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে এই যে ডাইমেনশনের ব্যাপার মানে 3D 2D অনেকে এগুলো নিয়ে একটু কনফিউজ যে 3D অ্যানিমেশন 3D শুনি হোয়াট ইজ 3D। তো এখন আমরা জানি যে ডি অ্যাকচুয়ালি ডি ফর ডাইমেনশন। ডাইমেনশন মানে মাত্রা, হ্যাঁ, এক মাত্রা, দুই মাত্রা, শূন্য মাত্রা। এই মাত্রার বিষয়টা কি আমি একটু এটা খুব সংক্ষেপে ব্যাপারটা নিয়ে একটু বলতে চাচ্ছি। যেমন আমার বোধহয় স্ক্রিনটা শেয়ার হয়েছে, কেউ একজন সামন বা কেউ একজন একটু আমাকে রেসপন্স করে। মানে আমি ফটোশপের স্ক্রিনটা আনলাম আর কি, আমার হোয়াইট বোর্ড। ওকে, আমি এখানে হ্যাঁ ডাইমেনশন নিয়ে একটু কথা বলতে চাই। যে এই যে ডি ডি ফর ডাইমেনশন, তো ডাইমেনশনের বাংলা আমরা সবসময় জানি যে মাত্রা, তাই না? ডাইমেনশন হচ্ছে মাত্রা। আচ্ছা আমি ফটোশপে লিখছি, একটু লেখাগুলো হয়তো অত সুন্দর হবে না, আপনার বুঝে নিন। ওকে, ডাইমেনশন হচ্ছে মাত্রা। যেমন একটা বিন্দুর কিন্তু একটা ডাইমেনশন আছে, আমরা ক্রস দিলে পরে এই ক্রসের ঠিক মাঝে এটা একটা বিন্দু হিসেবে আমরা ধরি, বা একটা ডট, এটা বিন্দু, এটা হচ্ছে 0D, 0 ডাইমেনশন। যখন একটা বিন্দু মুভ করা শুরু করে, একটা বিন্দু যখন মুভ করে তখন আসলে কি হয়, একটা লাইনের সৃষ্টি হয়, হতে পারে সেটা একটা কার্ভ লাইন অথবা একটা স্ট্রেট লাইন। তো যখন একটা 0 ডাইমেনশনের কোনো কিছু মুভ করা শুরু করে তখন সে 1D তৈরি করে, সরি 1 ডাইমেনশন তৈরি করে, তখন আমরা এটাকে বলি 1 ডাইমেনশন। আবার এই লাইনটা যখন কোনো দিকে মুভ করা শুরু করে, এই কার্ভ লাইন অথবা এটা মুভ করতে থাকলে সে যে জায়গাটার উপর দিয়ে যতটুকু জায়গা, যেমন ধরেন এরপরে আরেকটা লাইন, এটার খুব কাছে আরেকটা লাইন, তার কাছে আরেকটা লাইন, এভাবে এটা মনে করেন এদিকে মুভ করছে, তাহলে সে কিন্তু তার এই দৈর্ঘ্যের সাথে সাথে একটা প্রস্থের দিক তৈরি করছে, তখন এটা তৈরি করে 2D, মানে 2 ডাইমেনশন। আবার একটা 2D প্লেন, এটা কি হচ্ছে, একটা 2D সারফেস বা একটা প্লেন তৈরি করছে, রাইট? এরকম একটা 2 ডাইমেনশনাল প্লেন তৈরি। এই 2D সারফেস এটা যখন আবার মুভ করা শুরু করে, কোনো দিকে মুভ করতে থাকে, তখন সে একটা ভলিউম ক্যাপচার করে, একটা ভলিউম। তো এটা হচ্ছে 3D। এখন তাহলে কি 4D 5D এরকম আছে? অ্যাকর্ডিং টু থিওরি আনলিমিটেড ডাইমেনশন পসিবল, 4D 5D। যাই হোক, এটা একটা ভিন্ন বিষয়, এটা আমাদের আজকের আলোচনার টপিকস না। হ্যাঁ, তো তবে আছে, এটা আমি বললাম যে হায়ার ডাইমেনশনে পসিবল অ্যাকর্ডিং টু থিওরি, বা আমরা যাই বলি বিজ্ঞানের দিক থেকে এটা পসিবল, ম্যাথমেটিক্সে এটা প্রুভ করা যায়। আচ্ছা, তো আমাদের জগৎটা হচ্ছে 3D, 3 ডাইমেনশনাল। হ্যাঁ, এখন এই যে 3 ডাইমেনশনাল জগতে আমরা বসবাস করছি, এই 3D জগতে আমরা যখন কোনো কিছু নিয়ে কাজ করি, আমরা একটা অ্যানিমেশন তৈরি করতে চাই, সবকিছুই কিন্তু আমাদের রিয়েল ওয়ার্ল্ড, যেহেতু এই ফিজিক্যাল ওয়ার্ল্ড, যে ওয়ার্ল্ডে আমরা আছি, সেই ওয়ার্ল্ডে যখন আমরা আছি তখন এখানে সবকিছুই কিন্তু ত্রিমাত্রিক, হ্যাঁ, তৃতীয় মাত্রা, এই যে 2D 3D। এবং এই তৃতীয় মাত্রার মধ্যে কি হয়, যেমন একটা 2D, যেটা আমি একটু আগেই বললাম, 3D তে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটা বিষয় থাকে, তাই না, একটা 3 ডাইমেনশনাল অবজেক্টের। এবং আমাদের চারপাশে আমরা যা কিছু দেখি, এমন কোনো অবজেক্ট আমরা পাবো না যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নাই। অনেকে বলে যে আচ্ছা একটা স্ফিয়ারের দৈর্ঘ্য কই? হ্যাঁ আছে, এটা একটা কিউবের মধ্যে আমরা ভরতে পারি, কিন্তু এই স্ফিয়ারটা একটা কিউবের মধ্যে ঢুকালে তখন আপনি কিন্তু তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, একটা কিউব সব দিকেই সমান হবে, সো তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই কিন্তু আমরা পাবো, তাই না? আসলে সবকিছুরই তিনটা মাত্রা আছে, এটা আমাদের এই জগৎটা এরকমই। তো এই 3 ডাইমেনশনাল বিষয়, এটা আমরা সবাই এখন বুঝি। এখন এখানে এই যে ফিজিক্স অফ 3D অ্যানিমেশনটা কখন হয়, যে আমরা রিয়েল ওয়ার্ল্ডে যখন আমরা কোনো একটা বস্তুর গতি, প্রকৃতি বা যা কিছু আমরা দেখি, এই মোশনটাকে আমরা যখন ভার্চুয়ালি কম্পিউটারের মেমোরির মধ্যে তৈরি করি, ইনসাইড কম্পিউটার মেমোরি, কম্পিউটারে তৈরি করি, তখন এটাকে আমরা বলছি যে অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, অ্যানিমেটেড লাইভলিনেস। আচ্ছা, তো এখানে প্রথমে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে হ্যাঁ, মোশনের ব্যাপার। মোশন কি, আমরা সবাই জানি যে কোন একটা বস্তু, এই যে একটা খুব দ্রুত গতি, মোশনের একটা ইমপ্রেশন বা একটা ধারণা কিন্তু আমাদের মধ্যে আছে, তাই না, যে একটা বস্তু কিভাবে গতিশীল হয় বা কিভাবে না হয়, এই বিষয়গুলো আমরা জানি। এবং আমি যদি সিম্পলি একটা জিনিস বলি, যে এখানে একটা অবজেক্ট আছে, ধরা যাক এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা এই বিন্দুতে আছে এখানে, তো এই বিন্দুটা এখানেই যদি সারাক্ষণই থাকে, আমাদের সময় তো বয়ে যাচ্ছে, সময় তো আমরা থামাতে পারছি না, তাই না, সময়টা কিন্তু চলছে, টাইম অলওয়েজ এটা মুভিং, হ্যাঁ, এটা কিন্তু চলছে, কিন্তু এই অবজেক্টটা এখানে আছে, তখন এটাকে বলবো আমরা স্থির বস্তু।
আর তার অবস্থাটা হচ্ছে স্থিতি। কিন্তু যদি সময়ের সাথে সাথে এটা স্থান পরিবর্তন করে তখন এটাকে আমরা বলবো গতি এবং গতিশীল। আচ্ছা, এখন এই ক্ষেত্রে যখন এটা একটা দূরত্ব অতিক্রম করে, যেমন ডি দূরত্ব অতিক্রম করলো এই টি সময়ে, তখন এটার মধ্যে একটা গতির সঞ্চার হবে। এগুলো আমরা সবাই জানি, ভি ইকুয়ালস টু ডি বাই টি। এই সূত্র দিয়ে এগুলো দিয়ে আমরা ক্যালকুলেশন করে তার গতিবেগ ইত্যাদি কিন্তু আমরা বের করতে পারি। এখন এগুলো আমরা ফিজিক্সের সূত্র, ফিজিক্সে আমরা পড়েছি। আরো বিভিন্ন ধরনের গতির সমীকরণ আছে। আবার একটা বস্তু চলার মধ্যে বিভিন্ন রকম ধরন আছে। কোনো বস্তু হয়তো একই বেগে যাচ্ছে, যেটাকে আমরা বলি যে সমবেগ, যে সবসময় একই বেগ। যে একটা বস্তু 3 ঘন্টায়, আমরা এইভাবে যদি বলি যে 3 ঘন্টায় কতটুকু গেল, 60 মাইল, তখন আমরা বলবো যে এই বস্তুটা ঘন্টায় 3 ঘন্টায় গেছে 60 মাইল, তার মানে 1 ঘন্টায় কত, 1 ঘন্টায় 20 মাইল। তখন আমরা বলবো যে তার বেগ হচ্ছে 20 মাইল পার আওয়ার। এভাবে কিন্তু আমরা তার একটা ভেলোসিটি বা এগুলো আমরা বের করে দিতে পারি। আবার অনেক সময় কোনো বস্তু ত্বরণে চলে, বেগ বাড়তে থাকে। যে একটা বস্তু প্রথম সেকেন্ডে, 1 সেকেন্ডে হয়তো প্রথম সেকেন্ডে গেল 5 মিটার, দ্বিতীয় সেকেন্ডে 10 মিটার, তারপরে 15 মিটার, 20 মিটার, এভাবে। তার মানে বস্তুটার বেগ কিন্তু ক্রমশ বাড়ছে। তখন আমরা তাকে বলবো ত্বরণযুক্ত গতি। এই বিষয়গুলো আমি বলছি যে এই টার্মস গুলো কিন্তু আমরা যখন অ্যানিমেশনের কাজ করতে যাই তখন সেখানে কিন্তু এই টার্মস গুলো আমাদের আসে। আমরা গতিবেগের বিষয়গুলো পাই, আমরা ত্বরণের ব্যাপার পাই। আবার কোনো বস্তুর বেগ যখন কমতে থাকে তখন সেটাকে আমরা কি বলি, যে মন্দন বা নেগেটিভ অ্যাক্সেলারেশন বা রিটার্ডেশন, এরকম। আচ্ছা, তো এই বিষয়গুলো কিন্তু হচ্ছে, এগুলো আমরা জানি। এখন আমরা যে জিনিসটা আসতে চাচ্ছি, যে এই যে ত্বরণ এবং মন্দন এগুলো যখন হয় সমবেগ, এগুলোর কিন্তু একটা গ্রাফ আছে। আমাদের যখন আমরা ফিজিক্স অফ 3D অ্যানিমেশন বুঝতে যাব, আমাদের সবচেয়ে বেশি করে দরকার হয় এই মোশনের ব্যাপারগুলো বোঝা, এই গ্রাফের ব্যাপারটা বোঝা। কারণ আমরা যদি গ্রাফটা না বুঝি তাহলে কিন্তু আমরা মোশনের কন্ট্রোলটা করতে পারবো না। সফটওয়্যারে মোশনের কন্ট্রোল করার জন্য গ্রাফ দরকার হয়। এই গ্রাফগুলা খুবই সিম্পল। এটা যারা বেসিক স্কুল কলেজে সবাই এই ধরনের কোঅর্ডিনেট সিস্টেম সম্বন্ধে আপনারা জানেন, যে একটা বস্তু যদি সমবেগে চলে তাহলে তার গ্রাফটা এরকম হবে, আবার যদি ত্বরণে চলে তাহলে তার গ্রাফটা আরেক রকম হবে। তো এখন সমবেগে চললে কেমন হয় গ্রাফ, ত্বরণে চললে কেমন হয়, আমি খুব সংক্ষেপে একবার একটু জাস্ট এটাকে একটু টাচ করতে যাচ্ছি, যেহেতু এটা আমাদের খুব জরুরি একটা বিষয়। তা আমরা করি কি, যে কোনো এই দ্বিমাত্রিক তলে কোনো বস্তুর অবস্থান নির্দিষ্ট করার জন্য আমরা এরকম একটা কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্য নিই। এটা আমরা জানি, এটাকে বলে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, যেখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এগুলো আপনারা জানেন। এখন একটা বস্তু সমবেগে যাচ্ছে, যে একটু আগে যেমনটা বললাম, যে প্রথম ঘন্টায় 1 ঘন্টায় সে গেল 20 মাইল, হ্যাঁ, তারপরে 1 ঘন্টায় 20 মাইল গেল, তারপরে দ্বিতীয় ঘন্টায় 2, 3, দ্বিতীয় ঘন্টায় গেল আরো 20 মাইল, সে মানে এখানে 40 মাইল অতিক্রম করলো, তৃতীয় ঘন্টায় সে গেল 60 মাইল। এখন এটাকে যদি আমরা গ্রাফ আঁকি, আপনারা জানেন যে এখানে গ্রাফের এখানে যদি আমরা গ্রাফের এই ডটগুলা বসাই, এখানে এখানে এখানে, এবং তাহলে কিন্তু আমরা এরকম একটা স্ট্রেট লাইন পাবো। সরি, লাইনটা স্ট্রেট হয় না, আপনারা বুঝে নিন, এটা একটা স্ট্রেট লাইন হবে অ্যাকচুয়ালি। তার মানে সমবেগের ক্ষেত্রে আমাদের গ্রাফটা হবে, গতির গ্রাফ এরকম হবে। এখানে এদিকে হচ্ছে আমাদের টাইম, এদিকে আমরা সময় বসাচ্ছি, আর এদিকে হচ্ছে ডিস্টেন্স, কত দূরত্ব যাচ্ছে সেটা ওয়াই এক্সিসে বসাচ্ছি। এবং এই বিষয়গুলো আমরা সবাই জানি, যে এক্স অক্ষ কি, ওয়াই অক্ষ কি, কোন দিকে কোনটা বসাইতে হয়। এদিকে আমরা স্বাধীন চলরাশি, পরাধীন চলরাশি, এগুলো সিম্পল ম্যাথ এবং ফিজিক্স স্কুল কলেজে সবাই আপনারা স্টাডি করেছেন, জানেন। আমাদের জন্য যেটা জানাটা জরুরি, আমাদের এই যে আমি একটু পরে সফটওয়্যারের যে বিষয়গুলো নিয়ে ডিসকাস করব অ্যানিমেশনে, সেটা হচ্ছে যে এই গ্রাফটা বোঝা, গতির গ্রাফটা কেমন হয়। সমবেগের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি এরকম একটা স্ট্রেট লাইন হবে, কিন্তু যখন ত্বরণযুক্ত গতি হলে সেই গ্রাফটা এরকম হবে, আর মন্দন হলে পরে গ্রাফ হবে এরকম। আবার যদি ইররেগুলার মোশন হয়, গ্রাফ হবে এরকম। এই গ্রাফের ব্যাপারগুলো যদি আমরা বুঝি, আমি যে গ্রাফ নিয়ে কথা বলছি, অনেকে হয়তো ভাবতে পারে যে আমরা অ্যানিমেশন করব সফটওয়্যার দিয়ে, সেখানে গ্রাফের ব্যাপারটা কি। অ্যানিমেশনের সফটওয়্যারের মধ্যে গ্রাফ আছে, এবং আমরা যদি গ্রাফটা না বুঝি তাহলে কিন্তু আমরা অ্যানিমেশনটাকে পারফেক্ট করতে পারবো না। যেমন এটা সমবেগের গ্রাফ, আর এটা হচ্ছে ত্বরণের গ্রাফ। আর যখন একটা বস্তু বাউন্স করে তখন তার এরকম একটা গ্রাফ তৈরি হয়, এই ধরনের একটা গ্রাফ তৈরি হয় সফটওয়্যারে। সেটা আপনি যেই সফটওয়্যারেই করেন না কেন, সেটা মায়াতে করেন, ম্যাক্সে করেন, ব্লেন্ডারে করেন, যেখানেই করেন, এবং আপনি যদি এই গ্রাফের বিষয়টা না বুঝেন তাহলে কিন্তু পারফেক্ট অ্যানিমেশন করতে পারবেন না। এটা অলরেডি আমাদের যারা স্টুডেন্ট আছেন আপনারা বিষয়টা জানেন। তারপরে আমি সবাইকে একটু জানানোর জন্য আমি খুব
দ্রুত এই জিনিসটা দেখবো, কারণ আমাদের এরপরে আর অনেক কিছু দেখার আছে এবং আমি খুব ভালোভাবেই জানি আমাদের সময়ও খুব সীমিত। তো সীমিত সময়ের মধ্যে আমি চেষ্টা করব যত দূর যা এই জন্য আমি একটু দ্রুত যাচ্ছি। তো আমি একটা ম্যাক্সেও দেখাতে পারি, মায়াতেও দেখাতে পারি, আমার দুটোই ওপেন করা আছে। আমি একটু ম্যাক্সেই দেখাই। এটা আমরা জানি যে কেন একটা বস্তু উপর থেকে ফেললে সেটা নিচের দিকে পড়ে, এই বিষয়ে জানে না এমন কেউ এখন নাই বর্তমানে। সবাই এটা আপনারা জানেন যারা আমার এই প্রেজেন্টেশনটা বা আমার এই সিম্পোজিয়ামে বা সেমিনারে আছেন, সবাই বিষয়টা জানেন যে কেন একটা বস্তু নিচে পড়ে। নিচে পড়ে মানে পৃথিবীর পৃষ্ঠের দিকে কেন পড়তে থাকে সেটা আমরা জানি। এটা পরে ডিউ টু গ্র্যাভিটি ফোর্স, মানে মাধ্যাকর্ষণ বলের কারণে, তাই না? এবং যখন একটা বস্তু নিচের দিকে পড়তে থাকে, আপনি যদি উপর থেকে একটা বস্তু ছেড়ে দেন, তখন ওই বস্তুটা যে পড়তে থাকে সেই বস্তুটা কি একই গতিতে নামতে থাকে, একই বেগে পড়তে থাকে? না, একই বেগে পড়তে থাকে না, তার বেগ কিন্তু প্রতিনিয়ত বাড়তে থাকে। যেমন প্রথম সেকেন্ডে বস্তুটা যায়, আমরা যদি ফুটের হিসাব বলি, প্রথম সেকেন্ডে সে যাবে 32 ফিট, 32 ফিট, এটা হিসাব করে দেখা যায়, এক্সপেরিমেন্ট করলেও আপনি এটাই পাবেন। দ্বিতীয় সেকেন্ডে যাবে 64 ফিট, তারপরে যাবে 96 ফিট, তারপরে 128, এভাবে। তার মানে কি প্রতি 1 সেকেন্ড পর পর তার বেগ বৃদ্ধি পাচ্ছে 32 ফুট করে। একটু আগে আমি শর্টকাট যে বলছিলাম ত্বরণের বিষয়টা, যে বেগ বৃদ্ধির হার, তার মানে কোন একটা বস্তু উপর থেকে আমরা যদি একটা বস্তুকে ছেড়ে দেই, ওই বস্তুটা যখন নিচের দিকে পড়তে থাকে তখন তার যে বেগ যে বাড়তে থাকে, এই বেগ বাড়তে থাকে কত করে? প্রতি সেকেন্ডে 32 ফুট করে বাড়ে। তার মানে বস্তুটার বেগ বৃদ্ধির হার হচ্ছে 32 ফিট পার সেকেন্ড, এই পরিমাণ। আর এটাই হচ্ছে এটার ত্বরণ। তার মানে মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ। আমরা যদি বলি যে গ্র্যাভিটেশনাল ফোর্সের ফলে, গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের ফলে বস্তুর মধ্যে যে ত্বরণের সৃষ্টি হয়, সেই ত্বরণের মান হচ্ছে 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখন এটার ত্বরণের জন্য কি ধরনের গ্রাফ হবে সেটা তো আমরা অলরেডি জানি, যে ত্বরণের গ্রাফটা এখানে আমরা দেখাইছি যে এই ধরনের একটা গ্রাফের বিষয় আসবে। আচ্ছা, আর এটাকে 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার বা মিটারের হিসাবে আসবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণ। এখন বলবেন যে আচ্ছা, এটা আমাদের অ্যানিমেশনে কোথায় কি কাজে লাগে, এটা আমরা যদি একটু বুঝতে চাই, তাহলে এই বলটা ধরা যাক আমরা উপর থেকে একটা বল ছেড়ে দিচ্ছি এবং মাধ্যাকর্ষণের প্রভাবে বলটা এখানে পড়ে বাউন্স করছে। এই অ্যানিমেশনটা আমরা তৈরি করতে যাচ্ছি। সিম্পল কি ফ্রেম অ্যানিমেশনের মধ্যে দিয়ে আমি জিনিসটা যদি একটু দেখাই, যারা অলরেডি 3ডির বিষয়গুলো জানেন এবং আমাদের স্টুডেন্টরা সবাই এই বেসিক অ্যানিমেশন সম্বন্ধে খুব ভালোভাবেই ওয়াকিবহাল আছেন। এই যে একটা বস্তু উপর থেকে নিচে পড়লো, এরপরে এটা এখানে পড়ার পরে সে নিচে এটা যখন হিট করবে, হিট করলে সারফেসের সাথে একটা শব্দ হবে, মানে তার যে উপর স্ট্যাটিক এনার্জি ছিল সেই স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তর হয়ে যখন সারফেসে হিট করবে, তখন সেই গতিশক্তির কিছুটা অংশ শব্দ শক্তিতে কনভার্ট হয়ে যাবে বা তাপে কনভার্ট হতে পারে, ইলাস্টিক বিভিন্নভাবে ঘর্ষণ বল হিসেবে সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে যেতে পারে। এবং এর ফলে হবে কি, এই বস্তুটা যতটুকু উপর থেকে পড়েছিল ঠিক ততটুকু উপরে উঠবে না, এরপরে সে তার চেয়ে একটু কম উচ্চতা উপরে উঠবে, কারণ এই এনার্জি কিছু এখানে লস করছে। এরপর আবার সে নিচের দিকে উপর দিকে যখন উঠতে থাকবে, তখন কিন্তু মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ তার গতির বিপরীতে কাজ করবে এবং গতির বিপরীতে কাজ করে তার গতিবেগটাকে কমাতে থাকবে এবং আস্তে আস্তে গতিবেগ কমতে কমতে একসময় তার গতিবেগ শূন্য হয়ে যাবে। শূন্য হয়ে গেলে সে কিন্তু আবার, এই যে এখানে এই পড়লো, পড়ার পর উপরে উঠলো, ওঠার পর আবার যখন সে নিচে পড়বে, তখন আবার সে নিচে পড়ছে, এই নিচে পড়লো এবং এরপরে আবার সে কিছু এনার্জি লস করলো, এবার আরো কম উচ্চতা উপরে উঠবে। এটা আমরা জানি, এই এই এক্সপিরিয়েন্স আমাদের সবারই আছে। তারপরে আরো এখানে পড়বে, আরো এবার এনার্জি অনেক কমে গেছে কারণ সে লস করে ফেলছে এই, এবং তারপরে এক সময় সে থেমে যাবে। এই বিষয়টা আমরা জানি, এক সময় সে থেমে যাবে। ওকে, ফাইন। তো আমরা এখানে খুব সিম্পল একটা বল বাউন্সিং অ্যানিমেশন আসলে তৈরি করলাম। এটা সবাই যখন আমরা বেসিক অ্যানিমেশনটা শিখি, আমাদের ছাত্রছাত্রীরা সবাই প্রথমেই এই কি ফ্রেম অ্যানিমেশন, বেসিক অ্যানিমেশন গুলো শিখে। এটা খুবই সিম্পল। এখন যদি আমি এখানে এটা প্লে করি, তাহলে আপনারা দেখবেন যেটা প্লে করলে কি হচ্ছে, যে বলটা মনে হয় বাউন্স করছে, কিন্তু না। এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, এই বলটা কিন্তু কি মনে হচ্ছে, অ্যানিমেশনটা কোথায় যেন একটা সমস্যা আছে। এখন এই যে কোথায় যেন একটা সমস্যা আছে, সেই সমস্যাটা আসলে কোথায় আমরা যদি একটু ভালোভাবে অবজার্ভ করি, তাহলে দেখবো মনে হচ্ছে এই বলটা সে যেন নিজেই মানে নিজের শক্তিতে সে ওঠানামা করছে। সে যে বাউন্স করছে,
সেটা মনে হচ্ছে না, সে যে গ্র্যাভিটেশনাল ফোর্সে পড়ছে তা মনে হচ্ছে না। গতিটা যদি খুব সূক্ষ্মভাবে আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব কি, সে পড়তেছিল প্রথমে বেগ বাড়ছিল, কিন্তু বাড়তে বাড়তে এখানে পড়ার আগ মুহূর্তে বেগটা আবার কমা শুরু করছে। মানে এই গতিটা বিশ্লেষণ করলে দাঁড়াবে প্রথমে তার মধ্যে ত্বরণ ছিল, ঠিক আছে, ত্বরণে পড়তে যে শেষে যখন সারফেসে হিট করছে তখন তার মধ্যে মন্দন তৈরি হয়েছে। এই যে ঘটনাটা দেখেন। হ্যাঁ, তাহলে তো এখানে কোনো একটা সমস্যা আছে। এখন এই সমস্যা আপনি কি ফ্রেম, এই যতই অ্যানিমেশনে যা কিছু করেন, এটা দিয়ে কিন্তু এটা কারেকশন করা রিয়েলি ভেরি টাফ। তার মানে আমাদের ওই যে একটু আগে আমরা যে বিষয়গুলো বললাম, যে এটার এই যে বিহাইন্ড দিস অ্যানিমেশন বা মোশন, দ্য ফিজিক্স, মানে হোয়াট ইজ দ্য ফিজিক্স, আমাদের সেই ফিজিক্সটা এখন কিন্তু বুঝতে হবে যে এই মোশনের পেছনে ফিজিক্স কি আছে, পদার্থবিজ্ঞান কি আছে। যেটা আমরা একটু আগে দেখছিলাম যে যখন একটা বস্তু এরকম পড়বে, একটা পরন্ত বস্তু, এটা পড়ার সময় সে একটা গ্রাফ ক্রিয়েট করছে, তার গতির একটা গ্রাফ তৈরি হয়েছে। এখানে এগুলো হচ্ছে কি ফ্রেম, মানে সময়। সে এই সময়ের সাথে সাথে তার উচ্চতার একটা পরিবর্তন ঘটেছে, এবং উচ্চতার পরিবর্তন হইতে হইতে এক সময় সে থেমে গেছে। তার মানে টাইম ভার্সেস হাইট, সময় বনাম উচ্চতা, এইটার একটা গ্রাফ কিন্তু আছে। এবং সেই গ্রাফটা যখন আমরা কারেকশন করব, এই গ্রাফ কারেকশন করার মধ্য দিয়ে কিন্তু আমরা এটার এই মুভমেন্টটাকে ঠিক করতে পারবো। আমরা আরেকবার একটু মোশনটা দেখে নেই। হ্যাঁ, মোশনের মধ্যে প্রবলেম আছে আমরা বুঝতে পারছি, এবং এটার গতির মধ্যে প্রবলেম আছে। এখন আমি কি করব, এই বলের মধ্যে রাইট মাউস ক্লিক করে কার্ভ এডিটরে যাব। যখন আমরা কার্ভ এডিটরে যাব তখন দেখেন এখানে ঠিক এই জায়গাটায় কিন্তু একটা কার্ভ তৈরি হয়েছে। এই যে এই কার্ভটাই অ্যাকচুয়ালি আমাদের এই গতির গ্রাফ। এই যে এটা উপর থেকে যখন পড়ছে, এদিকে হচ্ছে আমাদের সময়, মানে এটা ফ্রেম হিসেবে আছে, আর এদিকে হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে সে সময়ের সাথে সাথে এই যে এরকম একটা গ্রাফ, সে এখানে ত্বরণে পড়তেছিল, ত্বরণ পড়ে এখানে আবার মন্দন হয়ে গেছে। এই জায়গাটায় সে মন্দনে আসছে। এখানে সে যদি ত্বরণে আসতো তাহলে তার গ্রাফটা এরকম হইতো না। এখানে সে তো পড়তে পড়তে আসলে প্রচন্ড সর্বোচ্চ বেগে কিন্তু এখানে হিট করবে। এটা আমরা জানি, যখন একটা বস্তু উপর থেকে পড়বে তখন কিন্তু সে সর্বোচ্চ গতিতে হিট করার কথা, কিন্তু এখানে সেই বিষয়টা কিন্তু ঘটে নাই। মানে এখানে আছে, যখন সে নিচে পড়ছে, যখন সে নিচের দিকে পড়ছে এবং এই সারফেসে যখন সে পড়লো, এখানে কিন্তু তার গতিবেগ হবে সর্বোচ্চ। অর্থাৎ এই জায়গায় তার বেগ ইউ যদি হয়, ইউ ইকুয়ালস টু 0 অ্যাকচুয়ালি, আর এখানে বেগ যদি ভি হয়, উচ্চতা যদি এইচ হয়, তাহলে আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি যে ভি ইকুয়ালস টু অ্যাকচুয়ালি হবে √2 জি এইচ, √2 জি এইচ। আচ্ছা, এটা আসলে কোথা থেকে? এটা আপনারা সবাই এই গতির সূত্র জানেন, ভি স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার প্লাস টুয়াইস জি এইচ। এই সূত্রে ইউ এর মান 0 বসাই দিলে এই সূত্রটা পাবেন। মানে এটার থেকে এখানে আমরা গতিবেগ বের করতে পারি, এবং এটা হাইয়েস্ট ভেলোসিটিতে এখানে হিট করছে। যখন সে সর্বোচ্চ গতিতে এখানে হিট করবে তখন তার গতির গ্রাফটা কিন্তু হবে অ্যাকচুয়ালি কিরকম হবে, আমি একটু শর্টকাট যদি বলি, গতির গ্রাফটা হবে অ্যাকচুয়ালি এরকম, এবং আবার যখন সে উপরে উঠবে এটা এরকম হবে, এরকম হবে। এই আসলে তার গ্রাফটা হওয়ার কথা ছিল এই, কিন্তু আমরা কি দেখলাম, আমরা দেখলাম গ্রাফটা হয়ে গেছে এরকম। তো এই জায়গাটায় আমাদের গ্রাফের সমস্যা, এই প্রবলেমটা আমাদের সলভ করতে হবে। এটা যদি আমরা ঠিক করতে পারি তাহলে কিন্তু আমাদের মোশনটা ঠিক হয়ে যাবে। তো আমরা এখন যদি সফটওয়্যারে ব্যাক করি আবার আমাদের, আর আমার একটা কোশ্চেন আছে স্যার, কোশ্চেন করতে পারি? হ্যাঁ, শিওর স্যার, এটার সাথে সাথে কি স্থানের পরিবর্তন ঘটবে না স্যার? হ্যাঁ, এটা স্যার একদম ডাইরেক্ট সোজা উপর থেকে নিচে পড়ছে। যদি বলতে সামনে আগাইতে হয়, যদি আদার কোনো ফোর্স থাকে, আমি অনলি গ্র্যাভিটি ফোর্স নিয়ে কাজ করছি। আচ্ছা, গ্র্যাভিটি ফোর্স, এখানে কোনো এয়ার ফোর্স বা আদার্স কোনো ফোর্স নাই। আদার্স ফোর্স থাকলে কিন্তু স্যার ওইটার প্রভাবে এটা তখন হয়তো ডান দিকে সরবে বা বাঁ দিকে সরবে, সেটা আমি ডাইনামিক্স এর মধ্যে স্যার একটু দেখাই দিব একটু। আচ্ছা, জি স্যার। হ্যাঁ, এখানে অনলি গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, সেই জন্য এইভাবে পড়ছে। এখন আমরা এই যে গ্রাফের মধ্যে যদি যাই, এই গ্রাফে গেলে আমরা দেখব যে আমাদের যে গ্রাফটা আছে, এই গ্রাফটা আমি এখন কারেকশন করব। এই জায়গাটা সিলেক্ট করে পুরোটা আমি একসঙ্গে করছি। আমি একটু আসলে দ্রুত দেখাচ্ছি কারণ আরো বেশ কিছু ইন্টারেস্টিং টপিকস আছে এবং আমাদের সময় খুব সীমিত, আমি জানি। সেই জন্য এটাকে আমাদের সেট ট্যানজেন্ট ফার্স্ট, আমি একবারে গ্রাফের একটা কারেকশন করে ফেললাম। এই গ্রাফের কারেকশন করার ফলে এখন যদি আমরা মোশনটা দেখি, এখন দেখবো যে, এখন দেখেন স্যার বা যারা দেখছেন অডিয়েন্স, আমি বলবো যে এখন দেখেন, এখন কিন্তু বলের মোশনটা চেঞ্জ হয়ে গেছে, রাইট? এখন মনে হচ্ছে যে না, বলটা একটা শক্তি নিয়ে পড়ছে। হ্যাঁ, আকর্ষণে, এটাই তো আমাদের। আমরা যদি এই ফিজিক্সটা যদি আমরা না জানি তাহলে কিন্তু এই কারেকশনটা আমরা করতে পারতাম না। হ্যাঁ, তো
আমাদের এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা যখন একটা মোশন তৈরি করবো, এটা আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে জিনিসটা দেখাইলাম, কিন্তু আমাদের সবকিছুর মধ্যে এই বিষয়গুলো কিন্তু কাজ করে। এবং এটাতে যে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের গ্রাফটা এরকম হবে। কাজে আমরা যদি গ্রাফ না বুঝি, যে গ্রাফ বুঝবে না, আমাদের দেশে আমরা কিন্তু, বিশেষ করে আমি বাংলাদেশের কথা বলি, আমাদের দেশে আমরা মডেলিং, টেক্সচারিং, লাইটিং, রেন্ডারিং এগুলোতে অনেক অ্যাডভান্স হয়ে গেছি, কিন্তু আমরা কিন্তু অ্যানিমেশনে একটু পিছিয়ে আছি। এবং অ্যানিমেশনের কাজে পিছিয়ে থাকার মূল কারণ হচ্ছে যে আমরা অ্যানিমেশনের মধ্যে ফিজিক্সটাকে ইনক্লুড করতে পারছি না, ইনকর্পোরেট করতে পারছি না। এবং এটা যতদিন না আমরা করতে পারবো আমাদের কিন্তু এই ল্যাকিংটা দূর হবে না, কারণ এটা কিন্তু কোনো ওয়ে নাই। এবং আমাদের সফটওয়্যারের মধ্যে এই বিষয়গুলো দেয়া আছে এবং আমাদের সেইভাবে বুঝতে হবে। সেটা আপনি মায়াতে করেন, ম্যাক্সে করেন, যেই সফটওয়্যারে করেন, এই বিষয়ে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। এটা অ্যাভয়েড করলে আপনার অ্যানিমেশন কখনোই সঠিক হবে না। আচ্ছা, তো যাই হোক, আমি এর পরবর্তী ধাপে যাচ্ছি। আমার পরবর্তীতে আমরা যেটাতে যেতে চাচ্ছি সেটা এখানে আমি বলতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি ফিজিক্স প্রিন্সিপাল নিড টু নো ফর ক্রিয়েটিং 3D অ্যানিমেশন। আমাদের ফিজিক্সের কোন কোন প্রিন্সিপালগুলো জানার দরকার, মানে জানতেই হবে যদি আমরা সঠিক অ্যানিমেশন করতে চাই। যেমন নিউটনস ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এর মধ্যে ইনার্শিয়া, এই নিউটনের সূত্রগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। ক্লাসিক্যাল মেকানিক্স, কনজারভেশন ল অফ মোমেন্টাম, ভরবেগের নিত্যতার সূত্র, এগুলো বুঝতে হবে। ভেলোসিটি, স্পিড, অ্যাক্সিলারেশন, সার্কুলার মোশন, গ্র্যাভিটি অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স, সেন্ট্রিফিউগাল অ্যান্ড সেন্ট্রিপিটাল ফোর্স, এই বিষয়গুলো, গ্রাফ মোশন, টাইপ অফ ফোর্সেস, বিভিন্ন ধরনের ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, এয়ার রেজিস্ট্যান্স ফোর্স, টেনশন ফোর্স, ইকুয়েশন অফ মোশন এবং ওয়ার্ক অ্যান্ড এনার্জি, এবং আরো অনেক কিছু, যেমন টাইমিং, স্পেসিং, স্কেল, ল অফ ইনার্শিয়া, এগুলো তো আছে, মোমেন্টাম, অ্যাকশন, রিয়াকশন। এই সব বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে একটা অ্যানিমেশন পারফেক্টলি আমরা করতে পারবো না। এবং এটা আমাদের যারা স্টুডেন্ট আছেন, এবং আপনারা জানেন যে এটার উপরে আমার একটা, এই দুইটা বই, একটা বাংলা এবং একটা ইংরেজি বই আছে, এবং এই বইটা আমাদের ড্যাফোডিল ইউনিভার্সিটি প্রেস কিন্তু এই বইটা প্রিন্ট করেছে আমাদের স্টুডেন্টদের জন্য, যে ওদের যেহেতু একটা সাবজেক্টই আছে অ্যানিমেশন, এই ফিজিক্স, ফিজিক্স বেসড অ্যানিমেশন। সো এটা আমাদের স্টুডেন্টদের জন্য যেমন কাজে লাগবে, যারা অ্যানিমেশনের কাজ সঠিকভাবে করতে চায় তাদের জন্য এটা কাজে লাগবে। আচ্ছা, এই যে এখানে কিছু এক্সাম্পল, সাম এক্সাম্পল অফ ফিজিক্স প্রিন্সিপাল দেখেন এখানে, সরি, হ্যাঁ, এইখানেও কিন্তু একটা অ্যাকশন রিয়াকশনের ব্যাপার আছে না? তো সব জায়গায় আমি এটা জাস্ট ফান করে একটা জিনিস রাখছি যে এটার মধ্যেও কিন্তু অ্যাকশন আছে এবং রিয়াকশন আছে, অ্যাকশন দেন রিয়াকশন। দেন আমরা যখন হাঁটাচলা করি, হাঁটতে গেলে আমরা যখন রাস্তায় মাটিতে চাপ দেই, সেটা হচ্ছে অ্যাকশন, এবং তার ফলে একটা রিয়াকশন ফোর্স পাই বলেই কিন্তু আমরা সামনের দিকে আগাতে পারি। এটা আমরা ব্যাখ্যা করতে পারি যে রিয়াকশন ফোর্সটা কিভাবে কাজ করে না করে, যে এটা দুইটা কম্পোনেন্টে ভাগ হয়ে যায়, একটা হরিজন্টাল কম্পোনেন্ট, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। ভার্টিক্যাল কম্পোনেন্ট ওয়েটটাকে ব্যালেন্স করে, আর হরিজন্টাল কম্পোনেন্টের জন্য এটা কিন্তু সামনে আগে যায়। আবার যেমন আমরা একটা নৌকা থেকে যে লাফ দিয়ে যদি আপনি নামতে যান, নৌকাটা পেছন দিকে চলে যাবে, তো এটা অ্যাকশন রিয়াকশনের ব্যাপার আছে। এরকম একটা অ্যানিমেশন তৈরি করলেন, আপনি লাফ দিয়ে একজন নামলো, দেখা গেল নৌকাটা এখানে বসে আছে, তার মানে আপনার অ্যানিমেশন কিন্তু সঠিক হবে না। তো যাই হোক, এই ধরনের অনেক অনেক বিষয় এখানে আছে, এগুলো সবকিছু বিস্তারিত যাওয়ার সুযোগ কম। হ্যাঁ, এটা এই যে আমাদের আহসান হাবিব স্যার খুব সুন্দর একটা আঁকছিলেন, যে এরকম অনেকে বলে যে দেয়ালের মধ্যে যদি আমি ধাক্কা দেই, তো দেয়াল কি আমাকে ধাক্কা দেয়? কই, আমি তো দেখি না দেয়াল যে ধাক্কা দেয়। তাহলে এটা আমি কিভাবে বুঝবো যে আমি অ্যাকশন করলাম, রিয়াকশন করলো? তখন আমি বলি যে আপনি একটা স্কেটিং শু পরে দেয়ালে ধাক্কা দিয়ে দেখেন, অথবা মেঝের মধ্যে একটু স্লিপারি করে নিয়েন, ওইখানে একটু মোবিল বা কিছু তেল ঢেলে তারপরে দেয়ালে একটা ধাক্কা দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে দেয়াল আপনাকে ধাক্কা দেয় কিনা। হ্যাঁ, আপনি রিয়াকশনটা খুব ভালো বুঝবেন দেয়ালের, এমনি আমরা বুঝতে পারি না। আচ্ছা, কেন বুঝতে পারি না তার ব্যাখ্যা আছে। ওকে, এবার আমি আরেকটা বিষয় একটু যেতে যাচ্ছি, সেন্ট্রিপিটাল অ্যান্ড সেন্ট্রিফিউগাল ফোর্স। আমি এই বিষয়গুলো একটু দ্রুত পার হয়ে যেতে চাই, কারণ আমার এখানে আমি শেষে একটা খুব ইন্টারেস্টিং একটা টপিকসে যাব, যে বার্থ অফ স্টার, আমাদের ইউনিভার্সে যে মহাকাশে যে এই যে নেবুলা থেকে কিভাবে স্টারের জন্ম হয়, তার একটা জিনিস আমি একটু সিমুলেশন করে মায়াতে দেখানোর চেষ্টা করবো, এই জন্য আমি একটু কুইক যাওয়ার চেষ্টা করছি। তো সেন্ট্রিপিটাল অ্যান্ড সেন্ট্রিফিউগাল ফোর্স, এটা আমরা সবাই জানি যে যখন কোনো কিছু বাঁকা পথে চলে, যেমন আমরা যদি হাতে একটা পাথর নিয়ে পাথরটাকে যদি আমি রোটেট করি তাহলে কি হয়, এটা আমরা সবাই জানি। এখানে একটা পাথরটা আমি একটু সুতায় বেঁধে এটা আঙ্গুলের সাথে বাঁধলাম, তারপরে মনে করেন যে আমি এটা ঘুরাচ্ছি, না, পাথরটাকে আমি ঘুরাচ্ছি। তো পাথরটাকে যখন আমি ঘুরাই, দেখি যে পাথরটা কিন্তু আঙ্গুলের উপর টান দেয়, এবং আমাকে সুতা দিয়ে টান দিয়ে ধরে রাখতে হয়, কারণ আমি যদি এটা ধরে না রাখি বা সুতাটা ছেড়ে দিই, তাহলে কিন্তু এটা যেদিকে ঘুরাচ্ছে এটা স্পর্শক বরাবর ছুটে যাবে, আমরা জানি। তো এটা যে আঙ্গুলের উপর আমাকে বাইরের দিকে টান দিচ্ছে, ওটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স।
হ্যাঁ, সেন্ট্রিফিউগাল ফোর্স। আর আমি যে ভিতর দিকে টান দিচ্ছি এটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। এবং এইটার এই পাথরের ভর যদি এম হয় আর যদি সেটা ভি বেগে ঘুরতে থাকে, তাহলে এই ফোর্সের মান কত হবে? এম ভি স্কোয়ার বাই আর। এগুলো সূত্র এসব আমরা জানি। এরকম। আচ্ছা, এখন যদি আমরা দেখি যে বাঁকা পথে এইটা কোথায় কাজ করে, যখন একটা মোটর বাইক বা কোনো কিছু যখন চলে এবং সেটা যদি বাঁকা পথে চলে, আমি এটা ম্যাক্সে দেখাই, বাঁকা পথে যখন চলে তখন কি হয়? বাঁকা পথে চললে পরে মানে চলার সময় সে যখন টার্ন নেয়, টার্ন নিলে পরে কিন্তু সে একটু কাত হইতে হয় একদিকে, কাত না হইলে সে পড়ে যাবে, ব্যালেন্সটা হারায় ফেলবে, তাই না? আচ্ছা, আমি একটা একটু রেডি করে রাখছি কারণ যেহেতু আমাদের সময় কম। দেখেন, এটা আমি একটা সিম্পল একটা জিনিস একটু রেডি করছি। এটা একটা বাইক, বাইকের উপরে আমাদের বাইপেড ক্যারেক্টারটা বসে আছে। এটা একটা বাইকের উপর একটা বাইপেড ক্যারেক্টার বসা। তো এটাকে আমি একটু অ্যানিমেশন করব। হ্যাঁ, দেখি যে এই অ্যানিমেশনটার মধ্যে দিয়ে আমরা সেন্ট্রিপিটাল সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা আমাদের রিয়েল লাইফে আমরা দেখি সেটা বোঝার চেষ্টা করব। আমি একটু সময়টা বাড়িয়ে নিচ্ছি, 300 ফ্রেম করে নিলাম। এবার আমি চাচ্ছি যে এই বাইকটা এই বাঁকা পথে চলবে। আপনারা জানেন যে এটা কি ফ্রেম অ্যানিমেশনটা কিভাবে করতে হয়। আমি বাইকটা সিলেক্ট অবস্থায় যদি আমি অ্যানিমেশনে যাই অ্যান্ড দেন এখান থেকে কনস্ট্যান্ট অ্যান্ড পাথ কনস্ট্যান্ট, এবার যদি আমি পাথের মধ্যে সিলেক্ট করে দিই, এটা পাথের শুরুতে চলে গেল। এবং এবার যদি আমি প্লে করি, প্লে করলে দেখবো যে বাইকটা চলছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই জায়গাটায় দেখেন বাইকটা সাইড হয়েছে, ভেরি অ্যাবনর্মাল মোশন না, আবার উল্টা দিকে শুরু করছে চলা। তার মানে বোঝাই যাচ্ছে যে আমার এটার মোশনটা ঠিকঠাক করতে হবে। তো এটাকে সঠিক পথে ধরে রাখার জন্য প্রথমে আমরা যে কাজটা করব, সিলেক্ট অবস্থায় এখানে মোশনে যে এখানটা আমি ফলো দিয়ে দিব। এটা মোশনের মধ্যে ফলো অপশনটা অন করে দিলাম। এবং ফলো অপশনটা অন করলে পরে এই সব কাজ আমাদের স্টুডেন্টরা শিখে এবং তারা খুব ভালোভাবেই তাদের অ্যানিমেশনটা ম্যানেজ করতে পারে। হ্যাঁ, এখন কিন্তু বাইকটা খুব সুন্দরভাবেই পাকা পথের মধ্যে দিয়ে চলছে। কিন্তু একটা কিন্তু আছে, কিন্তু হচ্ছে যে এটা কি আসলেই সঠিকভাবে তার মোশনটা হচ্ছে? আমি বলবো যে না, তার মোশনের মধ্যে কিন্তু একটা ভুল হচ্ছে, তার সঠিক মোশনটা নাই। যারা এটা বুঝতেছেন তারা জানেন যে মোটর বাইকটা যখন এরকম একটা মুড় ঘুরবে তখন কিন্তু সে এই মুড় ঘোরার সময় এইদিকে সে একটু বাঁকা হয়ে থাকবে, একটু কাত হয়ে থাকতে হবে। কারণ কি? কারণ সে যখন নাকি এই কার্ভ লাইনটা অতিক্রম করছে, তার মানে সে একটা বৃত্তের কেন্দ্র অতিক্রম করছে, তাই না? একটা সার্কেল অতিক্রম করছে এখানে এরকম। তো সে যখন একটা সার্কুলার শেপ এখানে অতিক্রম করছে, তখন এই বৃত্তের কেন্দ্র থেকে বাইরের দিকে তার উপর একটা ফোর্স কাজ করছে, সেন্ট্রিফিউগাল ফোর্স। ওটাকে ব্যালেন্স করার জন্য তার কিন্তু এই সাইডে কাত হইতে হবে। এখন সেটা কিভাবে হবে আর এই বিষয়টাকে কি বলে? এটাকে বলে ব্যাংকিং। এটা ফিজিক্সের ভাষায় এটাকে ব্যাংকিং বলে। এবং সেই কারণে এই ধরনের রাস্তাগুলো, হাইওয়েগুলো কিন্তু একটু বাইরের দিকটা উঁচু রাখা হয়। এবং বাইরের দিকটা যে উঁচু যে রাখে, এই উঁচু রাখার বিষয়টাই হচ্ছে ব্যাংকিং। এখন বলবেন যে এটা আমি কোথায় পাবো? এটা কিন্তু আমাদের সফটওয়্যারে দেয়া আছে। কিন্তু সমস্যা হচ্ছে এই যে এখানে দেখেন একটা ব্যাংক, একটা অপশন আছে BANK ব্যাংক। এই ব্যাংক বানান আর আমাদের টাকা পয়সা জমা দেওয়ার ব্যাংক বানান দুইটা কিন্তু একই। আমি এটা অনেককে জিজ্ঞেস করছি, অনেক যখন যারা এই কাজগুলো করে অন্য অ্যানিমেটরদেরকে আমি জিজ্ঞেস করছি যারা এই ভুলটা করে, যে দেখি যে সোজা যায়। আমি বলি যে এটা আপনারা ওই ব্যাংক অপশন অন করানোর বিষয় কি? বলে যে স্যার এটা এখানে ব্যাংক, এটা আমরা তো এটা আমাদের পাইরেটেড সফটওয়্যার, এই ব্যাংকে ক্লিক করলে আবার না ব্যাংকের টাকা পয়সা দেওয়ার বিষয় চলে আসে, আমরা তো এটা কিনে ব্যবহার করছি না সফটওয়্যার, এই কারণে ভয়ে অনেকে হয়তো বা ক্লিক করে না। এটা কিন্তু আমি মানে বানানো কথা না, এটা বেশ কয়েক বছর আগে, এখন সবাই বুঝে গেছে, এখন আর এই কাজটা সবাই এখন জানে ব্যাংক আসলে কি। BANK ব্যাংক, ব্যাংকে আর কেউ ক্লিক করে নাই। যারা ফিজিক্সের বিষয়টা জানে না যে হোয়াট ইজ ব্যাংকিং, তারা তো ভয় পাইতেই পারে। কিন্তু এটাই হচ্ছে সমাধান, এই ব্যাংকে ক্লিক করতে হবে। দেখেন ব্যাংকে ক্লিক করার সাথে সাথে ও কিন্তু ঠিকই কাত হয়ে গেছে। হ্যাঁ, এবার যদি আমরা দেখি, এখন যদি আমি প্লে করি, এবার কিন্তু আপনি এটার একটা মোশনটা পারফেক্ট পাবেন। আমরা যদি প্লে করি, এখন দেখেন ও যখন এই বাঁকা পথ অতিক্রম করবে, ও কিন্তু অটোমেটিক্যালি এই যে এই জায়গাটা এইখানটায় কি হইলো, এইখানটায় সে কিন্তু অনেক কাত হয়ে গেছে, আসলে সেখানে পড়ে যাবে। এটা হয়েছে কি, আমার এই রাস্তাটা সমস্যা আছে, এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন হইতে পারবে না, তাহলে তো পড়ে যাবে। তার মানে এখন আমাকে কি করতে হবে? আমার রাস্তাটাই ঠিক করতে হবে। এটা নিয়ে আমি রাস্তায় এখানে এই যে ভার্টেক্স মোডে যে আমার রাস্তার এই যে কার্ভেচার, এই কার্ভেচারটা আমি ঠিক করে দিব যেন এখানে এতটা কার্ভ না হয় যে ও কাত হয়ে পড়ে যায়। হ্যাঁ, এই কার্ভটা আমাকে একটু ম্যানেজ করে দিতে হবে। এই কার্ভটা যখন আমি ম্যানেজ করে দিব,
তখন আর ওইটা মনে হবে না। এবার যদি আমরা দেখি আমাদের সাইকেল যে বাইকার, এখন আমাদের বাইকার কিন্তু হ্যাঁ, তারপরে এখানে খুব কাত হয়ে কিন্তু থাকে। এটা অনেক সময় বাইক রেসের মধ্যে আপনারা দেখবেন যে এরকম হয়। এটা আপনারা ইউটিউবে যে বাইক রেস দিয়ে সার্চ দিলে এরকম আপনারা দেখতে পাবেন। তো দেখেন এখানে কিন্তু এই অ্যানিমেশনটা মানে কারেকশন করার জন্য প্রয়োজনীয় জিনিস কিন্তু দেয়া আছে, রাইট? এটা কিন্তু আমাদের সূত্রের মধ্যে দেয়া আছে। আচ্ছা, তো যাই হোক, এটা ছিল সেন্ট্রিপিটাল সেন্ট্রিফিউগাল ফোর্সের বিষয়। আমি এটাতে আর বেশি সময় নিতে চাচ্ছি না। এরপরে আছে যেমন পেন্ডুলাম। পেন্ডুলামের মোশনটাতে বোধহয় আমি যেতে পারবো না, আমার অত সময় নাই। আমি দেখি পরে সুযোগ পেলে এটাতে যাব। এখন আমি আরেকটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে বার্থ অফ স্টার। আমরা জানি যে আমাদের এই মহাকাশে মহাবিশ্বে যে আমাদের গ্রহ তারা, বিশেষ করে স্টার, সূর্য কিভাবে তৈরি হয়েছে বা অন্যান্য তারাগুলো কিভাবে তৈরি হয় সেটা আমরা জানি। যে একটা জায়গায় যদি হিউজ পরিমাণে, বিপুল পরিমাণে আপনার কোনো গ্যাসাস মেঘ বা কোনো কিছু ছড়ানো থাকে, তাহলে সেই জায়গাটায় এরকম ছড়ানো থাকলে পরে তখন হয় কি, এটা আমি যদি একটু দেখি যে নেবুলা, আপনারা তো জানেন যে নেবুলা কি জিনিস। নেবুলা হচ্ছে, নেবুলা হলো, আমি একটু এখানে যদি আসি, এই যে যেমন এটা একটা নেবুলা, ওরিয়ন নেবুলা। আমি এটাকে একটু বড় যদি করি, এটা একটা ওরিয়ন নেবুলা, মানে একটা জায়গায় গ্যাসাস মেঘের একটা কালেকশন, যার মধ্যে বেশিরভাগই হাইড্রোজেন গ্যাস, কিছু হিলিয়াম আর এমনি পার্টিকেল এগুলো থাকে। তো এটা একটা জায়গায় যখন জমা হইতে থাকে মহাকাশে, তখন হয় কি, এই পার্টিকেল গুলা নিজেদের গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে তারা একটার সাথে একটা কাছাকাছি আসতে থাকে, এবং কাছাকাছি আসার ফলে তখন তারা একীভূত হইতে থাকে। যতই তারা কাছে আসে, যতই তারা কাছাকাছি আসতে থাকে, তখন হয় কি, এই যে গ্যাসাস মেঘের পার্টিকেল গুলা যখন কাছাকাছি আসতে থাকে, তখন তারা একটা জায়গায় এসে গ্র্যাভিটেশনাল ফোর্সের ফলে খুব কাছে আসতে থাকে। আর এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন এরকম হাইড্রোজেনের, তখন তো হাইড্রোজেনের আসলে নিউক্লিয়াসে প্রোটন গুলা থাকে শুধু। তো 4টা হাইড্রোজেনের প্রোটন যখন কাছাকাছি আসে, একটা হাইড্রোজেনের ভর হচ্ছে 1.008, তো 4টা হাইড্রোজেনের ভর হচ্ছে 4.032। হ্যাঁ, এই 4টা হাইড্রোজেন মিলে একটা হিলিয়ামে পরিণত হয়, হিলিয়াম গ্যাস। একটা হিলিয়ামের ভর হচ্ছে 4.03। তার মানে ঠান্ডা। আমরা যেই পরিমাণ ভর ব্যবহার করলাম, আমরা কিন্তু তার থেকে কিছু আমাদের খোয়া যাচ্ছে। 0.29 পরিমাণ ভর আমাদের খোয়া যায়, সরি 0.0029 এই পরিমাণ ভর কিন্তু আমরা হারিয়ে ফেলছি। একটা শূন্য হবে, একটা শূন্য, এই যে এই পরিমাণ ভর আমরা লস করছি। তো এই পরিমাণ ভর যেটা হয়েছে আমাদের সূর্যের ক্ষেত্রে, যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের সূর্যে আপনার প্রতি সেকেন্ডে 67,40,00,000 টন হাইড্রোজেন গ্যাস, 67 কোটি টন হিলিয়ামে পরিণত হচ্ছে। এবং এই প্রতিটা সংযোগের ফলে এই যে হিলিয়ামে যে পরিণত হচ্ছে, এখানে প্রতি সেকেন্ডে 40,00,000 টন হাইড্রোজেন সম্পূর্ণরূপে ডিস্ট্রয় হয়ে এটা শক্তিতে পরিণত হয়। তো এই যে এই প্রসেসটা, কিভাবে এই প্রসেসটা ঘটে একটা নেবুলার মধ্যে, আমরা এটা যদি একটু মায়া সফটওয়্যারে, কিন্তু এটা মায়া সফটওয়্যার খুবই পাওয়ারফুল ফর ডাইনামিক সিমুলেশন। তো সেই জন্য আমি মায়াতে এটা একটু দেখাতে যাচ্ছি। আমি একটা প্লেন নিয়ে মায়াতে আমি এখানে যদি যাই, আমাদের এন পার্টিকেলের মধ্যে যে এখানে এই যে এমিট ফ্রম অবজেক্ট, এই অপশনটাতে যে আমরা এখানে সারফেস এমিটার যদি ক্রিয়েট করি একটা এমিশন, এবং এখানে যদি আমরা প্লে করি, এখানে ধরেন আমি একটু নাম্বার অফ ফ্রেম বাড়িয়ে নিচ্ছি। এই যে আমাদের এই পার্টিকেলগুলো এমিশন হচ্ছে, পার্টিকেল সিলেক্ট করে আমরা যেটা করব, এখানে পার্টিকেল শেপের মধ্যে যে আমাদের প্রথমে এটা কালার মোডটা, এটা অ্যাড পার পার্টিকেল। আমি একটু দ্রুত করছি কাজটা, এটা এখানে আসলে ব্যাখ্যা করার জন্য আমাদের হাতে যথেষ্ট সময় নাই, আপনারা একটু জিনিসটা বুঝে নিন। এখানে আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে পার্টিকেল কালার। আমরা পার্টিকেল কালারের মধ্যে যে এখানে একটা ফাইল আমরা যদি চুজ করি, এই জায়গাটা আমি আগের থেকে একটা ওরিয়ন নেবুলার এই যে আমাদের এই নেবুলাটা যদি আমরা ধরিয়ে দেই, ওরিয়ন নেবুলা, এটা আমরা ধরিয়ে দিলাম। দেন আবার আমরা যদি এটা ইনহেরিট অপশনে যাবে, কন্ট্রোল এ, পার্টিকেল শেপ, এবং এখানে টেক্সচার রেটের মধ্যেও আমরা এই টেক্সচার রেটের যে এই যে ইনহেরিট কালার, দেন টেক্সচার রেট, এটাতে আবার আমরা আরেকটা পার্টিকেল যদি আমরা চুজ করি কালার, দেন এটা হচ্ছে আমাদের এই অপশন, এটা ওকে। দেন এবার আমরা যদি প্লে করি,
এখানে আমরা দেখবো যে আমাদের নেবুলাটা ফুটে উঠছে। আমি এখান থেকে পলিগনটা হাইড করে দিচ্ছি। আমি এটা প্লে করলে দেখেন এটা একটা নেবুলার আকার নিয়ে আমাদের পার্টিকেলগুলো কিন্তু বের হচ্ছে, যে ওরিয়েন নেবুলা। এটা কিন্তু ওরিয়েন নেবুলাটা তৈরি করছে। সো এটা আমি আপনাদের বলতে চাচ্ছি যে মায়া সফটওয়্যার বা 3D স্টুডিও ম্যাক্স এই সফটওয়্যারগুলো এত পাওয়ারফুল। দেখেন এই যে এটা কিন্তু আমরা এই পার্টিকেলকে এত দূর ছড়াতে দিব না। সো আমাদের এটা যেটা করতে হবে, ওর স্পিড ঠিক আছে, আমরা ওর যে ম্যাক্সিমাম ডিস্টেন্স 0.1 এর মধ্যে রাখতে চাই, বা আরো কম, যেন সে ওই দূরত্বের বেশি না যায়। এবং এটার যে আমাদের সময় বোধহয় খুব দ্রুত ফুরিয়ে আসছে, এই জন্য আমি একটু তাড়াহুড়া করছি। এই সেট পার্টিকেল, দেন আমি এবার এটার এমিশনটা যদি 0 করে দেই, সেট কি, ওকে। তো এই যে আমাদের যে পার্টিকেলের এমিশনটা হচ্ছে, এই পার্টিকেলটার মধ্যে এবার যদি আমরা একটা ফোর্স ফিল্ড অ্যাপ্লাই করি, নিউটন ফিল্ড, গ্র্যাভিটেশন, এবং আমরা দেখব যে কিভাবে এই যে নেবুলা একটা জায়গায় গ্যাসাস মেঘ, এবং সেই গ্যাসাস মেঘগুলো পরস্পরের সাথে একটার সাথে কোলাইড করছে, কোলাইড করে তারা কিন্তু একটা গোলকের মতো সৃষ্টি করার চেষ্টা করছে। এবং এভাবে আমাদের এই যে স্টার তৈরি হয়, এবং স্টার তৈরির যে প্রসেসটা, এখানে আমাদের একটু কনজার্ভ একটা ভ্যালু আছে, কনজার্ভ ভ্যালুটা 0.7 দিয়ে দিলাম। দেন এই, এবং এখানে এটা একটু বোধহয় আস্তে আস্তে কাজ করছে। আমি একটু ফাস্ট করার জন্য উইন্ডোজে যে আউটলাইনার আমাদের যে নিউটন ফিল্ড আছে, আমি নিউটন ফিল্ডের ম্যাগনিটিউডটা একটু বাড়িয়ে দিচ্ছি কাজটা দ্রুত হওয়ার জন্য। এটার মানটা একটু বাড়িয়ে দিলাম। অ্যান্ড দেন যদি আমি প্লে করি, এটা নিউটন ফিল্ডের মান শুরুতেই বাড়ানো যাবে না। আচ্ছা, আমাদের উইন্ডোজ দেন আউটলাইনার, নিউটন ফিল্ড, এই গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যাকচুয়ালি এটা। সো এটার ম্যাগনিটিউড ইনিশিয়ালি 0, এটা ইনিশিয়ালি 0 থাকুক। আমরা শুরু থেকে যদি আসি, প্রথমে আমাদের এই যে একটা জায়গায় গ্যাসাস মেঘ তৈরি হইলো, এখানে অনেক পার্টিকেল, এগুলো এখন এই আমরা যখন নাকি এটা কি সিলেক্টেড, গ্যাসাস মেঘ তৈরি হচ্ছে, এবং এই মেঘের মধ্যে যখন অনেকগুলা পার্টিকেল খুব কাছাকাছি আসবে, অনেকগুলা পার্টিকেল যখন কাছাকাছি আসবে, তখন এই পার্টিকেলগুলা এই মহাকর্ষের প্রভাবে একটা আরেকটার সঙ্গে যুক্ত হয়ে, হ্যাঁ, যুক্ত হয়ে তারা কিন্তু একটা স্টারের মতো ফর্ম করবে। এভাবেই কিন্তু এই যে এখন পর্যন্ত স্টার তৈরির যে থিওরিটা আছে, দেখেন এটা দিয়ে আমরা কিন্তু সিমুলেট করে দেখাইতে পারি। এটার একটা ডাইমেনশন তৈরি করলে এটা একটা গোলকের আকার ধারণা করবে, একটা গোলকের আকার ধারণ করবে। এবং এটার মধ্যে যখন কাছাকাছি আসবে, এটা একটা নির্দিষ্ট পরিমাণের বেশি ভর যখন কাছে চলে আসবে, তখন হবে কি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া শুরু হয়ে যাবে। কারণ ওই যে 4টা হাইড্রোজেন একত্রিত হয়ে একটা হিলিয়ামে পরিণত হবে, এবং 4টা হাইড্রোজেনের ভর হচ্ছে 4.032 একত্রে, আর একটা হিলিয়ামের ভর হচ্ছে 4.003, এবং প্রতিটা সংযোজনের ক্ষেত্রে 0.029 পরিমাণ ভর খোয়া যাবে। এবং তখন ওই ভরটা ওই যে আইনস্টাইনের E=mc² সূত্র অনুসারে ওইটা কিন্তু নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় ওইটা শক্তিতে রূপান্তর হবে, এবং ওই শক্তিটা ভিতর থেকে এটাকে বাইরের দিকে ছড়ায় দেওয়ার চেষ্টা করবে। তখন দুইটা ফোর্স কাজ করবে, একটা চেষ্টা করবে পুরো জিনিসটাকে একদম একত্রে, মানে টেনে একটা জায়গায় একীভূত করার জন্য। এই চাপের ফলে, মহাকর্ষ চাপের ফলে যখন কাছাকাছি আসবে, তখনই ভিতরে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটা চালু হয়ে যাবে, এবং ওই চাপটার চেষ্টা করবে এটাকে দূরে ছড়ায় দেওয়ার জন্য। এবং এটার ফলে ওইটা যখন দূরে ছড়ায় দেওয়ার চেষ্টা করবে, এই দুইটার একটা ব্যালেন্স যখন এস্টাবলিশড হবে, তখনই কিন্তু একটা স্টারের সৃষ্টি হয়, একটা তারা সৃষ্টি হয়। এভাবেই কিন্তু নেবুলা থেকে তারা সৃষ্টি হয়। আমি এটা আসলে আমার দেখানোর উদ্দেশ্য ছিল যে দেখেন অনেক মানে অ্যাডভান্স লেভেলের একটা বিষয়, কসমোলজিক্যাল একটা ব্যাপার, যেটা খুবই হায়ার ফিজিক্স বা হায়ার অ্যাস্ট্রোনমিক্যাল ফিজিক্সের একটা টপিকস, সেটা কিন্তু সেই বিষয়গুলো কিন্তু আমরা এই ধরনের সফটওয়্যারগুলো দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি, বা এটা আমরা সিমুলেট করে দেখাতে পারি। তো এটা অনেক কিছুই আরো আছে। আমার সময় একদম শেষ পর্যায়ে, আমি একদম টাইম মতো, সময় মতোই সব শেষ করতে চাই। আরো বোধহয় 8 মিনিট সময় বাকি আছে। তা আমি এখন এই শর্ট টাইমে যতটুকু দেখালাম, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্ন নিয়ে আমার বিষয়টা শেষ করব। তো এ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এখন আমি প্রশ্নের জন্য অপেক্ষা করছি, কারো কোনো কোশ্চেন যদি থাকে। থ্যাংক ইউ স্যার, খুবই রিসার্চফুল এবং চমৎকার প্রেজেন্টেশন স্যার।
তো স্যার, প্রশ্ন তো আমরা অবশ্যই শুনবো। তো এই পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় হেড স্যার আছেন। স্যার, জি। আপনাকে আমি একটু বিনীতভাবে অনুরোধ করছি যদি একটু আলোচনায় আসতেন। আহ, ধন্যবাদ আরিফ স্যার। আর আরিফ আসলে স্যারের সময় খুব কম, এই যে জি এত অল্প জি সময়ে এত কিছু জি কভার করা। স্যারের প্রেজেন্টেশনটা আমি দেখছিলাম, এবং আমি যেহেতু সায়েন্সের মানুষ, আমার কাছে প্রচন্ড রকম ভাবে ভালো লাগছিল। এবং এটাই প্রমাণিত হয় যে আম, মানুষের যে তথাকথিত যে চিন্তা ভাবনা যে আর্ট অ্যান্ড কালচারের মধ্যে ম্যাথ এবং ফিজিক্সের ব্যাপারটা কোথায়, এখানেই প্রমাণিত হয়। এবং কেন এমসিটি ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির ফ্যাকাল্টির মধ্যে এখানে রয়েছে। এবং লাস্ট সময় যে আরিফ স্যার যে সিমুলেশনটা দেখালো, এই সিমুলেশনটা শুধু নট অনলি স্টার, এই প্রক্রিয়াটাকে মেনটেন করে আমরা দেখা যায় যে অনেক সময় আবহাওয়ার যে ওয়েদারের যে রিপোর্ট দেখায়, কোনো ঘূর্ণিঝড় যে আসছে, হ্যাঁ, হ্যাঁ। সেটার সিমুলেশনও কিন্তু এই একই প্রক্রিয়ার মধ্যেই করা যায়, সেখানেও ঘূর্ণন গতির ব্যাপারগুলো আছে। তো অ্যানিমেশন ইজ সামথিং লাইক দ্যাট, যে অ্যানিমেশন একটা স্টিল পিকচার যখন আঁকি সেখানে ম্যাথ জিওমেট্রিক্যাল ফ্যাক্টরসটা চলে আসে, কিন্তু সেই স্টিল পিকচারটাকে নিয়ে যখন আমরা মুভেবল পার্টে যাই তখন কিন্তু সেখানে ফিজিক্সটা চলে আসে। এটাই অ্যানিমেশনের ধর্ম। এবং এই স্যারের এই প্রেজেন্টেশন থেকে, আজকের এই সিম্পোজিয়াম থেকে বরঞ্চ আরো সুন্দরভাবে প্রমাণিত হয় যে আমি পূর্বে অনেক টক শোতে এবং সব জায়গায় বলে এসেছি যে মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি ডিপার্টমেন্টটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের একটা অ্যাডভান্স লেভেলের একটা ইনফ্রাস্ট্রাকচার। সো এইখানে ম্যাথমেটিক্স এবং সায়েন্সের সমন্বয়ে সাথে তৈরি হয়ে আসছে যে বৈচিত্র্যতা, নন্দন তত্ত্ব, যেমন এখানে কালারের ফ্যাক্টরসটা, কালার, এই কালার গুলা কিন্তু সেইভাবে ছিল দেখে ব্যাপারটা ভিজুয়ালি আমাদের কাছে আরো দৃষ্টি নন্দন ভাবে উপস্থাপিত হয়েছে, এবং ব্যাপারটাকে আমাদের কাছে উপস্থাপিত হয়েছে সঠিকভাবে। যদি এখানে সব সাদা কালার থাকতো তাহলে কি ঘটনা ঘটতো, আরিফ স্যার কি করলো কিছুই বুঝতাম না, এবং এখানে কি ফিজিক্স ব্যাপারটা কি ঘটছে কিছুই বুঝতাম না। কিন্তু এখানে বিভিন্ন কালারের কম্বিনেশনে একদম সৌরজগতের মতো যে ঘটনাগুলো ঘটছে সব কিন্তু এখানে উঠে আসছে। সো এই যে সায়েন্স এবং নন্দন তত্ত্বের যে সমন্বয়, এটাই বেসিক্যালি মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি ডিপার্টমেন্টের কাজ। থ্যাংক ইউ স্যার।